তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তো এখানে দেখো প্রথম যেটা দেখতে পাচ্ছ, আমাদের এটা একটা ব্যানার, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। আর দ্য হিস্টোরি এক্সপ্লোরিং এটা হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলের নাম। ঠিক আছে, তো এখানে মূলত ইতিহাসের যাবতীয়, যেমন স্কুল লেভেলের ক্লাস 9, 10, 11, 12 এবং নেট সেট, ডাব্লিউবিসিএস, এছাড়াও এসএল, এসটি, ঠিক আছে, তাছাড়া পিএসসি, স্কুল মাস্টার, বিপিএসসি, এই জাতীয় যে পরীক্ষাগুলো, এগুলো সম্পর্কে কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। এছাড়াও এখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সব ইন্টারনেটের যে বিভিন্ন ক্লাসগুলো দেওয়া হবে। তো এবার বিষয়টা যেটা, দেখো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে সন্ত্রাসের শাসনকাল বা দ্য রিজন অফ টেরর। তো এটা মূলত কোন জায়গার? এটা হচ্ছে আধুনিক ইউরোপ। ঠিক আছে, আধুনিক ইউরোপের কোন পার্টের মধ্যে আমরা পাবো? সেটা কিন্তু ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব যখন স্টার্ট হলো, তার পরবর্তীতে একটা অবস্থায় দেখা গেছে যে বিভিন্ন ফ্রান্সের বিদেশি যে শক্তিগুলো, যেমন অস্ট্রিয়া, প্রাশিয়া, এরা একত্রিত হয়ে ফ্রান্সকে কিন্তু আক্রমণ করার মতো একটা অবস্থায় তৈরি হয়েছিল। যে সময় বিপ্লবকে রক্ষা করার জন্য একটা পুরো সেট আপের দরকার পড়েছিল বা সরকারের। তো সেই কারণে সেই বিপ্লবকে রক্ষা করার জন্য জেকোবিন জিরল্ডিন যে দল, তাদের নেতৃত্বে কিন্তু যে রাজত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে সন্ত্রাসের শাসনকাল। তো এই সম্পর্কে মূলত আমরা আজকে এই স্লাইড বা এই ক্লাসে পড়ব। এখানে দেখো ফার্স্ট একটু কোশ্চেন অ্যান্সার আকারেই করা হয়েছে, বুঝতে সুবিধা হবে। প্রথম দেখো জায়গাটা, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। তো ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভাটা কি জিনিস? এখানে আমরা দেখেছি যে 1792 খ্রিস্টাব্দে আগস্ট মাসে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ঠিক আছে, তো রাজাকে ক্ষমতাচ্যুত করার পরে ওই যে 1789 থেকে 1791 পর্যন্ত সময়কালে যে সংবিধানটা রচনা করা হয়েছিল, সেটাকে বলা হয় কি? 1791 খ্রিস্টাব্দের সংবিধান। তো এই সংবিধান ও আইনসভা যেটা তৈরি হয়েছিল, সেটাকে বাতিল করে দেওয়া হয়। আর এই সময় নতুনভাবে নাগরিকদের ভোটের মাধ্যমে একটা আইনসভা তৈরি করা হয়। সেটা কি? 1792 খ্রিস্টাব্দের আইনসভা। তো সেপ্টেম্বরে যে নতুন আইনসভাটা গঠিত হয়, তাই ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। তাহলে কি, এই এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো, আর নতুনভাবে ভোটের মাধ্যমে 1792 খ্রিস্টাব্দে একটা নতুন আইনসভা তৈরি হলো। তো এই যে আইনসভা, এটাকেই বলা হচ্ছে ন্যাশনাল কনভেনশন। ঠিক আছে, তো এর সময়কাল কত ছিল? এই ন্যাশনাল কনভেনশনের সময়কাল ছিল 1792 থেকে 1795, এই যে সময়কাল, এই সময়কালটা ছিল। তাহলে জাতীয় মহাসভা যে 89 থেকে 91, এই যে সভা, এটা ভেঙে দিয়ে ভোটের মাধ্যমে 92 খ্রিস্টাব্দে নতুন একটা সংবিধান রচনা হচ্ছে, সেটাই জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। এর টাইমিং ছিল 1792 থেকে 1795। তারপরে ডাইরেক্টরি শাসনটা শুরু হয়েছিল। ঠিক আছে, চলে আসি তারপরে, জেকোবিন কাদের বলা হয়? জেকোবিন আমরা এখানে নাম দেখেছি যে ওই ফ্রান্সে বা ফরাসি বিপ্লবের কালে জেকোবিন, জিরল্ডিন, হ্যাঁ, এরকম দল ছিল। তো এই দলগুলোর মধ্যে যেটা সব থেকে জনপ্রিয় দল, সেই দলটার নাম ছিল জেকোবিন। ঠিক আছে, এরা সাধারণত সাকুলের শ্রেণী যে ছিল, তাদেরই কিন্তু তৈরি। তো 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময়ে সোসাইটি অব দি ফ্রেন্ড অব দি কনস্টিটিউশন, কি, সোসাইটি অব দি ফ্রেন্ড অব দি কনস্টিটিউশন নামে একটি সভা প্রতিষ্ঠা করা হয়েছিল। এরই সদস্যরা কি টাইপের ছিল? উগ্র বামপন্থী নীতির বিশ্বাসী ছিল। তাহলে উগ্র বামপন্থী নীতি, এই উগ্র বামপন্থী নীতিতে এরা বিশ্বাসী ছিল। আর কি, ফ্রান্সে প্রজাতন্ত্র স্থাপনে তারা পক্ষপাতী ছিল। এরা কি বলেছে? ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
তো এই যে একটা জায়গা ছিল, জেকোবিন বলে একটা মঠ ছিল, ঠিক আছে, যে জেকোবিন মঠ, জেকোবিন মঠ, এই জেকোবিন মঠে এদের সভাটা বসতো। সেই কারণে এই সভাটাকে বলা হচ্ছে জেকোবিন, বা এইখানে যে দল, এই মঠকে কেন্দ্র করে, গির্জাঘর একটা মঠ, এই মঠকে কেন্দ্র করে দল তৈরি হচ্ছে, সেই দলটার নামই হচ্ছে জেকোবিন। তো এদের দুজন প্রধান নেতা ছিলেন, একটা হচ্ছে দাতো, একটা হচ্ছে রোবসপিয়ার। এছাড়াও আরো দুজন ছিল, একটা হচ্ছে মারা, আর একটা হচ্ছে কার্নো। ঠিক আছে, তো এরকম আমরা দুটো নাম এখানে চাওয়া হয়েছে, তো আমরা চারটে নামই দিয়ে দিলাম, দাতো, রোবসপিয়ার, মারা, কার্নো। তো এরা হচ্ছে জেকোবিন দল। জেকোবিন প্রদেশে এটা তৈরি হয়েছিল, মূলত এটা সাকুলের যে শ্রেণী, এই সাকুলের শ্রেণীর দ্বারাই পরিচালিত হতো। ঠিক আছে, এরা ছিল উগ্র বামপন্থী নীতিতে বিশ্বাসী, তারা ফ্রান্সে প্রজাতন্ত্র স্থাপনের পক্ষপাতী ছিল। তো তারা যে প্রজাতন্ত্র পরিচালনার জন্য যে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য রোবসপিয়ার, দাঁতো, মারা এবং কার্ন। চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো ঠিক একই রকম ভাবে জেকোবিন পড়লাম, তারপরে আছে কি জেরন্ডিন। তো জেরন্ডিন কাদের বলা হয়? এখানে দেখো ওইখানে যেমন আমরা কি বললাম রোবসপিয়ার, এখানে একটা নাম পাবো, তার নাম হচ্ছে বৃষো। তো জেকোবিনদের একটি গোষ্ঠী, মানে জেকোবিনদেরই একটি গোষ্ঠী, যে বৃষোর নেতৃত্বে, ঠিক আছে, একটা আলাদা দল গড়ে তুলেছিল, এবং এরা সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষে ছিল। মানে এদের মেন বৈশিষ্ট্যটা কি, এরা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র। ঠিক আছে, সাংবিধানিক রাজতন্ত্র। তো এই সাংবিধানিক যে রাজতন্ত্র, এই সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন, মানে কি নিয়ম নীতিটা আর কি বেশি ফলো করতো। আর ওখানে কি ছিল, বিপ্লবাত্মক, কম উগ্র সমর্থক। ঠিক আছে, তো যাই হোক, তো এই জেরন্ডিনরা কি ছিল, সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। এই দলের বেশিরভাগই সদস্য ফ্রান্সের জিরন্ডিন প্রদেশ, মানে ফ্রান্সের একটা জায়গা জিরন্ডিন বলে একটা জায়গা, সেই জিরন্ডিন প্রদেশ থেকে নির্বাচিত হয়ে এসেছিল বলে এদের দল জিরন্ডিস্ট বা জিরন্ডিন নামে পরিচিত। এদেরকে আবার কি বলতো, এটা র হয়ে গেছে, এটা বৃষ হবে, বয়ের অফলা। ঠিক আছে, বৃষপন্থী। তো বৃষপন্থী দল কোনটা, জিরন্ডিন দল। জিরন্ডিন দলের মেন বক্তব্য কি, এরা সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক ছিল। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। ফ্রান্সে কোন দল কি জন্য মাউন্টেন নামে পরিচিত ছিল? ফ্রান্সে কোন দল আর কি জন্য মাউন্টেন নামে পরিচিত ছিল? তো মাউন্টেন নামে পরিচিত ছিল কারা, জেকোবিনরা। কেন? তারা বলতো যে বাঁ দিকে উঁচু আসনে বসতো, ঠিক আছে, আইনসভা। তো এই কারণে তারা বলতো যে এরকম এরা হচ্ছে বাম দিকে উঁচু আসনে বসতো। এই বাম দিকে উঁচু আসনে বসতো কোথাকার, আইনসভার বাম দিকে। আইনসভার বাম দিকের উঁচু আসনে বসতো, সেই জন্য যেহেতু উঁচু আসনে বসতো, সেহেতু এটাকে বলা হচ্ছে মাউন্টেন। নেক্সট চলে আসি জননিরাপত্তা সমিতি। দেখো কি বলছে, জননিরাপত্তা সমিতি, কমিটি অফ পাবলিক সেফটি, কেন গঠিত হয়েছিল? এখানে বলা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে রাজা ষোড়শলয়ের মৃত্যুদণ্ডের প্রতিবাদে, সাধারণ রাজা ষোড়শলয়ের যখন মৃত্যুদণ্ড বলা হচ্ছে, তার প্রতিবাদে, মৃত্যুদণ্ডের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ দেখা দেয়। কারা বিদ্রোহ করেছিল? অবশ্যই রাজতন্ত্রের সমর্থকরা বিদ্রোহ করেছিল। তো এরা এবং ইউরোপের রাজতান্ত্রিক দেশগুলি ফ্রান্স আক্রমণ করে বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ এখানে ফ্রান্সকে আক্রমণ করছে, ইউরোপের বিভিন্ন দেশ। আর কি, এটা একটা বৈদেশিক আক্রমণ হচ্ছে, আর ভেতরে কি, ভেতরে হচ্ছে রাজতন্ত্রের সমর্থকরাও বিভিন্নভাবে কিন্তু বিদ্রোহ ছড়াচ্ছে। তো এরকম একটা পর্যায়ে যে দেশের ভেতরেও বিদ্রোহ, দেশের বাইরেও দেশকে আক্রমণ করা হচ্ছে, এমনকি ফ্রান্সের যে বাহিনী, তারা কিন্তু সব জায়গাতেই শুধু পরাজিতই হচ্ছে। তো এইরকম একটা সংকটময় অবস্থা তৈরি হয়েছিল। তো এই সংকটময় অবস্থার মোকাবিলার জন্য জিরন্ডিস্ট আর জেকোবিনরা মিলিতভাবে, তখন তারা সবকিছু ভুলে গিয়ে মিলিতভাবে 1793 খ্রিস্টাব্দের প্রথম দিকে জননিরাপত্তা সমিতি গঠন করেছিল। তো এদের হাতে ফ্রান্সের সর্বোচ্চ শাসন ক্ষমতা সে সময় তুলে দেওয়া হয়েছিল, যে ফ্রান্সকে রক্ষা করতে হবে, অর্থাৎ বিপ্লবকে রক্ষা করতে হবে, তাই জন্য যা করা হয় তাই করতে হবে। তো সেটাই, সেই কারণেই বিপ্লবকে রক্ষার জন্য জেকবিন এবং জিরাল্ডিন দলের মিলিতভাবে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তাদের জন্য যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, সেটাই হচ্ছে জননিরাপত্তা সমিতি বা কমিটি অফ পাবলিক সেফটি। কবে তৈরি করা হচ্ছিল? সতেরোশো
1793। আর এটা কোন সময় এই 1793টা গুরুত্বপূর্ণ কেন? এই সময় রাজা ষোড়শ লুইয়ের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই কারণে। চলো আসে নেক্সট কোশ্চেন। সন্ত্রাসের শাসনকাল অর্থাৎ দ্য রিজন অফ টেরর বলতে কি বোঝো? সন্ত্রাসের শাসনকাল বলছে যে আমরা সন্ত্রাসের শাসনকাল বলতে কি বুঝি। তো আমি কি বললাম একটু আগে, যেরকম দেশের ভেতরেও বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে, আবার দেশের বাইরেও আক্রমণ হচ্ছে, বাইরে থেকেও আক্রমণ হচ্ছে, ভেতরেও বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে আছে। তো এইরকম একটা অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য একটা শক্তপোক্ত ভাবে হাতের দরকার। তো ফ্রান্সের জেকোবিন যে দল ছিল তারা 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত, কি 1793 এর জুন থেকে 1794 জুলাই, ঠিক আছে। তো এইরকম অবস্থা যখন হয় তখন দেখা যাচ্ছে কি যে এই যে জুলাই এবং জুন টোটাল মাস হচ্ছে 11 মাস, ঠিক আছে, জুন থেকে জুলাই টোটাল 11 মাস। তো এই যে জুন মাস থেকে জুলাই মাস, এই যে 11 মাস যে পর্যন্ত, এই 13 মাস ধরাচ্ছে এখানে, ও না 11 মাস না, 13 মাসই হচ্ছে, কারণ 1 বছর, জুন থেকে জুন 1 বছর, 12 মাস আর প্লাস 1 বছর, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 13 মাস। তো যাই হোক, এই 13 মাস, এই 13 মাস ধরে যে একটা কেন্দ্রীভূত স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করে এবং ভীতি প্রদর্শন, সন্ত্রাস এবং হত্যাকাণ্ড চালিয়ে দেশ ও বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করে। কি ভীতি প্রদর্শন করবে, সন্ত্রাস করবে, হত্যাকাণ্ড চালাবে, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করবে, ঠিক আছে। তাই জেকোবিন দলের এই যে 13 মাসের শাসনকাল, এটাই ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসনকাল নামে পরিচিত, ঠিক আছে। তো এই যে 13 মাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রোবসপিয়ারের মৃত্যু হয়, বা মৃত্যু হয় বলতে তাকে হত্যা করা হয় আর কি। যাই হোক, পরের কোশ্চেন চলে আসি, যে কোন পরিস্থিতিতে ফ্রান্সে সন্ত্রাসের শাসন এসেছিল। মানে ফ্রান্সে এমন একটা অবস্থা যে দেশের ভেতরেও সমস্যা, আবার দেশের বাইরেও সমস্যা। তো বিপ্লবকে রক্ষা করা যাবে না, যদি ওই সময় এরা হাতছাড়া দেয় তাহলে কি বিপ্লবকে আর রক্ষাই করা যাবে না, তাহলে এত খাটনির কি প্রয়োজন, তাই তো। আবার তাহলে কি হবে, দেশে রাজতন্ত্র ফিরে আসবে। তো দেশে যেন রাজতন্ত্র ফিরে না আসে, বিপ্লবের ভাবধারাগুলোকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কারণে এই সন্ত্রাসী শাসনের কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। দেখা যাচ্ছে কি 1793 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রাজা ষোড়শ লুইয়ের হত্যার প্রতিবাদে ফ্রান্সে প্রায় 60টা প্রদেশে বিদ্রোহ হয়েছিল। তাহলে বিদ্রোহ কতগুলো হয়েছিল? বিদ্রোহ হয়েছিল 60টা প্রদেশে, ঠিক আছে। তো 60টা প্রদেশে বিদ্রোহ হয়েছিল। আর কি, প্রশাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। অন্যদিকে ইউরোপের যে প্রধান রাজতান্ত্রিক দেশগুলো, যে ইউরোপের যে রাজতান্ত্রিক দেশগুলো ছিল, তারা শক্তিজোট গঠন করেছিল, করে ফ্রান্স আক্রমণ করেছিল। তাহলে ফ্রান্স আক্রমণ কারা করেছিল? ফ্রান্স আক্রমণ যে সমস্ত ইউরোপের রাজতান্ত্রিক দেশগুলো ছিল, তারা জোট হয়ে ফ্রান্স আক্রমণ করেছিল। তাহলে দেখা যাচ্ছে কি সর্বত্রই ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে। ঘরে বাইরে এই সময় মহা সংকটের সময় দেশ ও বিপ্লবকে রক্ষা করার জন্য সন্ত্রাসের শাসন কায়েম করা কিন্তু হয়েছিল। মানে দেশের ভেতরেও সন্ত্রাস, মানে দেশের ভেতরেও এই বিপ্লবের বিরোধী রাজতন্ত্রের সমর্থক, আর বাইরে থেকে তো আক্রমণ হচ্ছে, তো এটাকেও হটাতে লাগবে, এটাকেও, দুটাকে নির্মূল করতে হবে। সেই কারণে শক্ত হাতের দরকার। এই মহা সংকটের অবস্থাতে দেশ এবং বিপ্লবকে রক্ষা করার জন্য সন্ত্রাসের শাসন কায়েম করা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সন্ত্রাসের শাসনকালে দুজন নেতার নাম এবং দুটি সংস্থা। সন্ত্রাসের শাসনকালের সময় দুজন নেতা, উল্লেখযোগ্য দুটা নেতার নাম আমরা পড়বো। একটা হচ্ছে দান্ত, একটা হচ্ছে রোবোস্পিয়ার। এখানটায় বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। কি রোবোস্পিয়ার, তো রোবোস্পিয়ার আর একটা দান্ত, এছাড়াও কার্নো আর মারা, এই দুটো নামও আমরা পাচ্ছি, 4টা নাম। তো সন্ত্রাসী শাসনকালের প্রধান দুটি সংস্থার নাম কি? এক হচ্ছে জননিরাপত্তা সমিতি, আর এক হচ্ছে বিপ্লবী বিচারালয়। তাহলে জননিরাপত্তা সমিতি একটা, আর একটা হচ্ছে বিপ্লবী বিচারালয়। তারপরে চলে আসি যে বিপ্লবী বিচারালয় অর্থাৎ রেভলিউশনারি ট্রাইব্যুনাল, এর প্রধান কাজটা কি ছিল? সন্দেহের আইন অনুসারে
ঠিক আছে, সন্দেহের আইন অনুসারে বিপ্লব বিরোধী আর রাজভক্তদের সন্দেহে যাদের আটক করা হতো, তো তাদেরই বিপ্লব বিচারালয়ে তাদের বিচার করা হতো এবং অপরাধ যাচাই করে তাদের মৃত্যুদণ্ড দিত। এই আদালতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। মানে কি দাঁড়াচ্ছে, যে সন্ত্রাসের যে শাসনকালটা যখন চলছিল ওই 13 মাস, সেই সময় সন্দেহের আইন বলে একটা আইন তৈরি করা হয়েছিল। সেই আইন অনুযায়ী সন্দেহের বশে গ্রেপ্তার করা হতো কাদেরকে, বিপ্লব বিরোধী যারা ছিল অর্থাৎ রাজতন্ত্রের সমর্থক যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হতো। করার পর তাদেরকে কোথায় পাঠানো হতো, এই বিপ্লবী বিচারালয়ে পাঠানো হতো। পাঠানোর পর সেখানে তাদের বিচার করা হতো। যদি তাদের অপরাধ খুঁজে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পাওয়া যেত, নির্বিচারেই সেই ব্যবস্থাটা ছিল, তো তাদের মৃত্যুদণ্ড কিন্তু সেই সময় দেওয়া হতো। কাদের মৃত্যুদণ্ড, নাকি রাজতন্ত্রের সমর্থকদের মৃত্যুদণ্ড। তো এই আদালতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তো এটাই হচ্ছে বিপ্লবী বিচারালয়। নেক্সট কোশ্চেন, সন্দেহের আইন বা ল অফ সাসপেক্ট আর সর্বোচ্চ মূল্যের আইন বা ল অফ ম্যাক্সিমাম, এই দুটো কি? তো সন্ত্রাসের শাসনকালেই এরকম ধরনের বিভিন্ন যে বিপ্লব বিরোধী রাজভক্তদের সন্দেহের বশে গ্রেপ্তার করা হতো এবং সন্দেহের আইন নামে সেটা পরিচিত, যে আইনের মাধ্যমে আর কি গ্রেপ্তার করা হতো। আর যে আইন বলে নেতাদের অত্যাবশ্যকীয় পণ্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছিলেন, তাই সর্বোচ্চ মূল্যের আইন নামে পরিচিত। মানে জিনিসপত্রের জিনিসপত্রের দাম, একটা নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছিল, এর থেকে বেশি যদি কেউ নেয় তাহলে কি হবে, তাকে শাস্তি দেওয়া হবে। তো এটা একটা জিনিস। তো বলা হচ্ছে কি, যে সর্বোচ্চ মূল্যের আইন আর ল অফ সাসপেক্ট মানে সন্দেহের আইন, এই আইনের মাধ্যমে কি করা হতো, যে কাউকে গ্রেপ্তার করা হতো। তো এই হচ্ছে দুটো আইন। তারপরে বলা হচ্ছে লেভি এন মাসে, লেভি এন মাসে এই জিনিসটা কি? এখানে বলা হচ্ছে বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য, ঠিক আছে, বিদেশি আক্রমণটাকে প্রতিহত করার জন্য সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে কমিটি অফ পাবলিক সেফটি, কি নাম, কমিটি অফ পাবলিক সেফটি 1793 খ্রিস্টাব্দের আগস্ট মাসে একটা আইন জারি করেছিল। সেখানে কি বলা হয়েছিল, 18 থেকে 25, কত, 18 থেকে 25 বছর এই পুরুষ যারা ছিল, ঠিক আছে, 18 থেকে 25 বছর বয়সের যে অবিবাহিত যে পুরুষ, তাদেরকে কিন্তু সৈন্যবাহিনীতে যোগদান করতে হবে, সেটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, এই বাধ্যতামূলক তাদেরকে এখানে যোগদান করতে হবে। তো এই যে বাধ্যতামূলক তাদেরকে যোগদান করা সৈন্যবাহিনীতে, কবে, 18 থেকে 25 বছরের অবিবাহিত পুরুষদের, এটাই হচ্ছে লেভি এন মাসে নামে পরিচিত, ঠিক আছে, লেভি এন মাসে নামে পরিচিত। তাহলে লেভি এন মাসে হচ্ছে অবিবাহিত পুরুষদের সৈন্যবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করার ব্যবস্থা বা আইন। নেক্সট, এখানে একটা উক্তি আছে, হয় স্বাধীনতা, বলছে হয় না, হায় স্বাধীনতা, তোমার নাম নিয়ে কত না অপরাধ সংঘটিত হচ্ছে। এটা একটা বক্তব্য, যে হায় স্বাধীনতা, তোমার নাম নিয়ে কত না অপরাধ সংঘটিত হচ্ছে। তো এই কে কখন এই কথাটা বা এই মন্তব্যটা করেছিল, ঠিক আছে, এটা মন্তব্য করেছিলেন হচ্ছে মাদাম রোলা। তিনি জেকোবিন দলেরই একজন নেত্রী ছিলেন। তাহলে মাদাম রোলা কোথাকার নেত্রী ছিলেন, তিনি ছিলেন জেকোবিন দলেরই একজন নেত্রী, মাদাম রোলা। তারপর কি বলছে, যে রোবোস্পিয়ারের নেতৃত্বে, কি কার নেতৃত্বে, রোবোস্পিয়ারের নেতৃত্বে 1794 খ্রিস্টাব্দে লাল সন্ত্রাস চলছিল, লাল সন্ত্রাস। এই লাল সন্ত্রাস জিনিসটা কি, যে রোবোস্পিয়ারের নেতৃত্বে যে সন্ত্রাসটা চলছিল সেটাই হচ্ছে লাল সন্ত্রাস। তো তখন আক্ষেপ করে মাদাম রোলা এই মন্তব্যটা করেছিলেন। তাহলে কোন টাইমিং, 1794। সন্ত্রাসের শাসনকালের কয়েকটি উল্লেখযোগ্য কৃতিত্ব কি? এই যে সন্ত্রাসের এত লোক মারা গেল, যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, এত কিছু হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার ভালো দিকও তো কিছু ছিল, কারণ ইচ্ছা করে তো করা হয়নি, দেশকে রক্ষা করা বা বিপ্লবকে রক্ষা করার জন্যই সেই ব্যবস্থাটা করা হয়েছিল। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে সন্ত্রাসের শাসনকালের উল্লেখযোগ্য কৃতিত্বটা কি। 1 নম্বর এখানে কি বলা হচ্ছে, যে
গৃহযুদ্ধ, অরাজকতা এবং বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্সকে এবং বিপ্লবকে রক্ষা করা হয়েছিল, এটা একটা গুরুত্ব। 2 নাম্বার, অত্যাবশ্যকীয় যে পণ্য তার মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এর থেকে বেশি দাম জিনিস নেওয়া যাবে না, ফলে কি সিস্টেমটা ঠিক থাকবে। 3 নাম্বার, খাদ্যের জন্য রেশনিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, খাদ্যের জন্য যেন মানুষকে সংকটের মুখে না পড়তে হয়। 4 নাম্বার বলা হচ্ছে কৃষকদের মধ্যে জমি বন্টনের ব্যবস্থা করা হয়েছিল, জমিকে ভাগ করে দেওয়া হয়েছিল। আর 5 নাম্বার বলা হচ্ছে অবৈতনিক, ধর্মনিরপেক্ষ এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা হয়েছিল। অবৈতনিক, ধর্মনিরপেক্ষ এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা কিন্তু এই সময় প্রবর্তন করা হয়েছিল। এগুলো অবশ্যই ভালো দিক গেল। তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি, যে কোন শাসন ব্যবস্থাকে ডিক্টেটরশিপ অব দ্য ডিস্ট্রেস বলা হয় এবং কেন? ডিক্টেটরশিপ অব দ্য ডিস্ট্রেস কি বলা হচ্ছে? ফ্রান্সের সন্ত্রাসের শাসনকালকে কিন্তু এটা বলা হচ্ছে। কেন? তার কারণ দেখো, আভ্যন্তরীণ বিদ্রোহ, অরাজকতা, তারপরে প্রতি বিপ্লবী কার্যকলাপ, আর এদিকে আবার বৈদেশিক আক্রমণ। একটা হচ্ছে ভেতরের মধ্যে সমস্যা, আর একটা হচ্ছে বাইরের আক্রমণ। দুই দিকেই সমস্যা, এদিকেও একটা সমস্যা, ভেতরেও এক সমস্যা। এরকম দুই দিকের সমস্যা, হ্যাঁ, এর ফলে দেশে একটা ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছিল। এই সংকট থেকে মুক্তির জন্য কিন্তু জেকোবিন দল সন্ত্রাসের শাসন নামে একটি আপৎকালীন স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আপৎকালীন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপৎকালীন, যে ওই সময় ওটা দরকার ছিল, না হলে কোন রকম ভাবে বাঁচানো যেত না ফ্রান্সকে। তো যাই হোক, তাই সন্ত্রাসের শাসনকালকে কিন্তু ডিক্টেটরশিপ অব দ্য ডিস্ট্রেস বলা হয়। নেক্সট, লাল সন্ত্রাস বা রেড টেররিজম, এটা কি জিনিস? এখানে বলছে দাতো, হিবার প্রমুখ সন্ত্রাসের রাজত্বকালের প্রধান নেতা যারা ছিল, এরাও কিন্তু সন্ত্রাসের রাজত্বকালের নেতাই ছিল, দাতো, হিবার্ট এরা। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই সন্ত্রাসের রাজত্বকালের প্রধান নেতাদের হত্যা করার পর রোবোস্পিয়ার একছত্র ক্ষমতার অধিকারী কিন্তু হয়েছিল। এদেরকে হত্যা করেছিল, দাতো, হিবার্ট, এদেরকে হত্যা করার পর রোবোস্পিয়ার কি করেছিল, একটা টাইমে রোবোস্পিয়ারের সঙ্গী ছিল, এই রোবোস্পিয়ার কি করেছিল, এদেরকে হত্যা করেছিল, দাতো, হিবার্টকে করার পর, এবং সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেছিল তিনি, একছত্র ক্ষমতার। তো 1794 খ্রিস্টাব্দ এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে চরম সন্ত্রাস চালান। এখানে কি বলছে, 1794 এপ্রিল থেকে কি জুন, তাহলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চরমতম ভাবে সন্ত্রাস কিন্তু চালানো হয়েছিল, ঠিক আছে? এই চালিয়ে নিয়ে 1,500 লোককে সন্দেহের বশে কিন্তু হত্যা করা হয়েছিল, প্রায় 1,500 লোককে সন্দেহের বশে হত্যা করা হয়েছিল। তো এইটাই হচ্ছে লাল সন্ত্রাস বা মহা সন্ত্রাস নামে পরিচিত, লাল সন্ত্রাস বা মহা সন্ত্রাস। নেক্সট চলে আসি, দেখো রোবোস্পিয়ার সম্পর্কে বলছে যে ম্যাক্সিমিলিয়ে রোবোস্পিয়ার কে ছিলেন, টাইমিংটা দেওয়া আছে, 1758 তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1794, ঠিক আছে? রোবোস্পিয়ার ছিলেন জেকোবিন দলের একজন বিখ্যাত নেতা। তিনি ছিলেন সৎ, গণতন্ত্রের একনিষ্ঠ সমর্থক এবং অসাধারণ বাগ্মী। এবার এই গুণগুলো না থাকলে তো আর নেতা হওয়া যায় না, তাই না? বা জনপ্রিয় নেতা হওয়া যায় না। যাই হোক, তো দেশের মহা সংকট যখন ছিল সেই সময় তিনি কিন্তু সন্ত্রাসের শাসন কায়েম করে এবং দেশ ও বিপ্লবকে রক্ষা করেছিল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সব থেকে, যে দেশ আর বিপ্লবকে কিন্তু রক্ষা করেছে, সন্ত্রাসের শাসন কায়েম করে দেশ আর বিপ্লবকে রক্ষা করেছে, ঠিক আছে? বিপ্লবকে রক্ষা করার পর 1794 খ্রিস্টাব্দের জুলাই মাসে তাকে হত্যা করা হয়েছিল। এই 1794 জুলাই মাসে লাল সন্ত্রাস, এখানে কিন্তু এর হত্যার মাধ্যমে লাল সন্ত্রাসের অবসান হয়, তারপরে শ্বেত সন্ত্রাস শুরু হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো কি বলছে, ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট কবে গড়ে উঠেছিল এবং এর সদস্য কারা ছিল? প্রথম শক্তিজোট গড়ে উঠেছে 1793 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর এর প্রথম শক্তিজোটের সদস্য কারা ছিল? ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল আর সার্ডিনিয়া। এটা ভ হয়ে গেছে, এটা ড হবে, সার্ডিনিয়া, ঠিক আছে? তাহলে কি, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল আর সার্ডিনিয়া, এই কয়টা দেশ 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট কিন্তু গঠন করেছিল। চলে আসি, সন্ত্রাসের শাসনকাল কি ফ্রান্সে প্রয়োজন ছিল? এটা একটা কোশ্চেন মার্ক। আমি যদি আমার ব্যক্তিগত মত অনুযায়ী বলি, তাহলে হ্যাঁ, অবশ্যই ছিল। কারণ সেই সময়কে, সেই যে পরিস্থিতি, সেই সময় ওরকম একটা সঠিক সিদ্ধান্তের দরকার ছিল, না হলে বিপ্লবকে রক্ষা করা যেত না।
তো এখানে কি বলা হচ্ছে, সন্ত্রাসের শাসনকাল অসাংবিধানিক এবং নিষ্ঠুর হলেও এটি গৃহযুদ্ধ, প্রতিবিপ্লব এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়া সন্ত্রাসের শাসনকালে কিন্তু পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছিল, নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, কৃষকদের মধ্যে জমি বন্টন, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, অবৈতনিক সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রভৃতি কিন্তু সমাজতান্ত্রিক সংস্কার করা কিন্তু সম্ভব হয়। এই জন্যই সন্ত্রাসের রাজত্বকালকে প্রয়োজনীয় এবং বাস্তব রাজনীতির পরিচালক বলে কিন্তু মনে করা হয়। নেক্সট চলে আসি, থার্মোডারি প্রতিক্রিয়া কি জিনিস বা কিভাবে সন্ত্রাসের শাসনের অবসান হয়। তো এখানে বলা হচ্ছে, সন্ত্রাসের শাসনকালের বাড়াবাড়িতে আতঙ্কিত হয়ে ন্যাশনাল কনভেনশনের বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা, ন্যাশনাল কনভেনশন যে ছিল তার বিভিন্ন গোষ্ঠীর যে সদস্যরা ছিল তারা 1794 খ্রিস্টাব্দে 27শে জুলাই বা 9 থার্মোডারি, কি 27শে জুলাই আর 9 থার্মোডারি, তো যাই হোক 9 থার্মোডারি এই যে দিন, আর তার অনুগামীদের বন্দি ও হত্যা করে। কারা করেছিল? ন্যাশনাল কনভেনশন যে ছিল, এই ন্যাশনাল কনভেনশনের বিভিন্ন সদস্যরা 1794 খ্রিস্টাব্দে 27শে জুলাই বা 9 থার্মোডারি রোবোস্পিয়ারকে এবং রোবোস্পিয়ারের অনুগামীদেরকে বন্দি করেছিল এবং হত্যা করা হয়েছিল। এটাই হচ্ছে রোবোস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের শাসনকালের অবসান ঘটে। এই ঘটনা থার্মোডারি প্রতিক্রিয়া নামে পরিচিত। তারপরে চলে আসি শ্বেত সন্ত্রাস। শ্বেত সন্ত্রাস বা হোয়াইট টেরর কি জিনিস? শ্বেত সন্ত্রাস বা হোয়াইট টেরর যে সন্ত্রাসের শাসনকালের অবসানের পর ন্যাশনাল কনভেনশনের মধ্যপন্থী বুর্জোয়া, এখানে কিন্তু অনেক কয়েকটা দল তোমরা নাম পাবে। সন্ত্রাসের শাসনকাল যখন অবসান হচ্ছে, শেষ হয়ে গেল, অর্থাৎ রোবসপিয়ারের হত্যা হলো, তারপর ন্যাশনাল কনভেনশনের ওই লোকগুলো মিলিয়ে তো হত্যাটা করেছিল। তো এদের মধ্যে কনভেনশনের যে মধ্যপন্থী বুর্জোয়া ছিল, জিরোন্ডিস্ট কিছু ছিল, রাজতন্ত্রপন্থী কিছু ছিল এবং প্রতি বিপ্লবী যারা ছিল তারা কিন্তু জেকবিন এবং প্যারিস কমিউনের সদস্যদের মধ্যে ওপর তীব্র আক্রমণ চালায়। কাদের উপর চালাইছিল? এরা সবাই মিলে এই জেকোবিন যে দল এবং প্যারিস কমিউনের সদস্য এদের উপর তীব্র আক্রমণ চালিয়েছিল। এর ফলে জেকোবিন ক্লাবগুলি ভেঙে দেওয়া হয় এবং বহু জেকোবিন বিপ্লবীকে কিন্তু এই সময় হত্যা করা হয়। তো এই যে হত্যা করা, ভেঙে দেওয়ার এই যে ঘটনা, এটাই হচ্ছে জেকোবিনদের এই লাল সন্ত্রাসের প্রতিক্রিয়াই ছিল হচ্ছে এই শ্বেত সন্ত্রাস। ঠিক আছে, তাহলে যে বলা হচ্ছে যে রোবোস্পিয়ারের মৃত্যুর পর জেকোবিন এবং প্যারিস কমিউনের যে সদস্য তাদের উপর যে বুর্জোয়া, মধ্যপন্থী, জিরোন্ডিস্ট, রাজতন্ত্রপন্থী, প্রতি বিপ্লবী এরা যে মানে লাল সন্ত্রাসের বিরুদ্ধে যে সন্ত্রাসটা চালিয়েছিল সেটাই হচ্ছে শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। তারপরে চলে আসুন ডাইরেক্টরি শাসন। তো এই সন্ত্রাসের রাজত্ব শেষ হওয়ার পর যেটা আসছে সেটার নাম হচ্ছে ডাইরেক্টরি শাসন। এটা সাধারণত টাইমিং কত? 95 থেকে 99, অর্থাৎ 1795 থেকে 1799 এই সময়কাল হচ্ছে ডাইরেক্টরির শাসনকাল। ঠিক আছে, তো এই ন্যাশনাল কনভেনশনের অবসানের পর একটি নতুন সংবিধান, অর্থাৎ তৃতীয় বর্ষের সংবিধান যেটাকে বলা হচ্ছে, এই অনুযায়ী একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। তো এই আইনসভায় কোন কক্ষ? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনসভার সদস্যের মধ্যে ছিল থেকে এই যে আইনসভা এদের সদস্যদের মধ্যে থেকে 5 জন সদস্য বা ডাইরেক্টরকে নিয়ে একটি শাসন পরিষদ গঠন করা হয়েছিল। তো এই পরিষদই এই যে শাসন ব্যবস্থা, এটা 95 থেকে 99 অর্থাৎ 4 বছর চলেছিল। ঠিক আছে, তো এই শাসনকালটাই হচ্ছে ডাইরেক্টরির শাসনকাল নামে পরিচিত। এর 5 জনের নাম আমাদেরকে একটু জানতে লাগবে। একটা হচ্ছে বারাস, লারাভেলিয়ে, লাতুর্নিয়ে, রিউবেল আর কার্নো। তাহলে কি? বারাস, লা রাভেলিয়ে, লাতুর্নিয়ে, রিউবেল, কার্নো, এরা হচ্ছে এই 5 জন হচ্ছে 5 জন ডাইরেক্টর। তার পরবর্তীতে চলে আসি, দেখো বাসকুল নীতি। এটা একটা নীতি। এটা কি জিনিস? ডাইরেক্টরির শাসনকালে প্রশাসকরা শাসন পরিচালনার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য একটা কখনো তারা দক্ষিণপন্থী আবার কখনো বামপন্থী নীতি অনুসরণ করে চলত। তো এই যে ভারসাম্যের যে নীতি, হ্যাঁ, এটাই হচ্ছে বাসকুল নামে পরিচিত। তো বাসকুল শব্দের অর্থ কি? দু প্রান্তের মধ্যে ভারসাম্য রক্ষাকারী সেতু, এ হচ্ছে বাসকুল নীতি। কাদের মধ্যে ভারসাম্য?
একদিকে দক্ষিণপন্থী আর একদিকে বামপন্থী। দক্ষিণপন্থী আর বামপন্থীর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতো কারা? ডাইরেক্টরির শাসকরা। তো এই হচ্ছে ভারসাম্যের নীতি, হচ্ছে বাসকুল নীতি নামে পরিচিত। ব্যাবিউক কে ছিলেন? ব্যাবিউক একজন সমাজতন্ত্রী নেতা। ব্যাবিউক তাহলে কে ছিলেন? একজন ফরাসি সমাজতন্ত্রী নেতা। তিনি সোসাইটি অব দ্য প্যান্থিয়ন নামে একটি রাজনৈতিক ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। কি? সোসাইটি অব দি প্যান্থিয়ন। দেখো, সোসাইটি অব দি প্যান্থিয়ন এই নামে একটা রাজনৈতিক ক্লাব প্রতিষ্ঠা করেছিল। আর কি করেছে? তিনি সর্বসাধারণের ভোটাধিকার, ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, সামাজিক সাম্য প্রতিষ্ঠার সমর্থক ছিলেন। কি কি তাহলে? এক নম্বর কি বলা হচ্ছে? সর্বসাধারণের ভোটাধিকার, মানে সবাই যেন ভোট দিতে পারে। দুই নম্বর কি? ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, যে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। আর কি? সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে, সমাজে সবার সমান অধিকার এই প্রতিষ্ঠা করতে হবে, এর সমর্থক ছিলেন। তো যাই হোক, ক্ষমতা দখলের জন্য তিনি ডাইরেক্টরি আমলে একটি ষড়যন্ত্র করেছিলেন, যে ষড়যন্ত্রটাকে বলা হয় সাম্যের ষড়যন্ত্র। কিন্তু তিনি সেটাতে ধরা পড়ে এবং বিচারে তাকে 1796 খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই জন্য ব্যাপক কিন্তু গুরুত্বপূর্ণ। এই নামটা সোসাইটি অফ প্যান্থিয়ন নামে একটি রাজনৈতিক ক্লাব প্রতিষ্ঠা করেছিল। আর সমাজতন্ত্রে তিনি একজন ফরাসি নেতাও ছিলেন। ঠিক আছে। মৃত্যু হয় কবে তাহলে? 1796 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, টোলেন্টিনো এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট আর পরাজিত পোপের মধ্যে টোলেন্টিনো সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটা মাথায় রাখবে, 1797। ঠিক আছে, টোলেন্টিনো সন্ধি। নেক্সট চলে আসি ক্যাম্পো ফর্মিও সন্ধি। এই ক্যাম্পো ফর্মিও সন্ধি কিন্তু SLST 11-12 2024 এর প্রশ্ন, সালটা এসেছিল পরীক্ষাতে। ক্যাম্পো ফর্মিও সন্ধি কবে? এটা হচ্ছে 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট আর পরাজিত অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্টের সাথে কার? অস্ট্রিয়ার। কোন সন্ধি? ক্যাম্পো ফর্মিও সন্ধি। কবে? 1797 খ্রিস্টাব্দে ক্যাম্পো ফর্মিও সন্ধি। নেক্সট চলে আসছে, কবে কোন যুদ্ধে জয়লাভ করে নেপোলিয়ন মিশর দখল করেছিল? মিশর তার পরের বছর অর্থাৎ 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ। ঠিক আছে, পিরামিডের যুদ্ধে জয়লাভের পর নেপোলিয়ন কিন্তু মিশর দখল করেছিল। তারপরে চলে আসি, নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? ওই একই বছর, প্রথম দিকে তো জিতে গেল, তো পরের বছর মানে শেষের দিকে অর্থাৎ নীল নদের যুদ্ধ 1798 এই সময় হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের সাথে ইংল্যান্ডের হচ্ছে। ঠিক আছে, সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হয়। কার কাছে? যদি বলে কে ছিল ইংরেজ সেনাপতি? ইংরেজ সেনাপতি ছিল নেলসন, এর কাছে পরাজিত হন এবং এর ফলে ডাইরেক্টরির প্রাচ্য পরিকল্পনা অর্থাৎ পূর্ব দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়েছিল। কেন ডাইরেক্টরি বললাম? তার কারণ ওই সময় ডাইরেক্টরি শাসনকালই কিন্তু ছিল। ঠিক আছে, তো এরকম ভাবে চলে আসি নেক্সট, অ্যাবেসিয়াস সম্পর্কে একটু দেখবো। অ্যাবেসিয়াস কে ছিলেন? ফ্রান্সের একজন বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল, তার নাম হচ্ছে হোয়াট ইজ থার্ড স্টেট। এই হোয়াট ইজ থার্ড স্টেট গ্রন্থের রচয়িতাকে? তিনি ছিলেন অ্যাবেসিয়াস। অ্যাবেসিয়াস কে ছিলেন? ফ্রান্সের একজন বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় তিনি ছিলেন তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্যতম একটা নেতা। তিনি নেপোলিয়ন বোনাপার্টকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন এবং কনসুলেটের এখানে কনসুলেটের সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। কনসুলেটের যে শাসন শুরুটা হচ্ছে, সেখানে নেপোলিয়নকে কনসাল হতে সাহায্য করেছিল, আর এই কনসুলেটের শাসন ব্যবস্থার যে সংবিধান সেটা রচনার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কে? এই অ্যাবেসিয়াস। তিনি তৃতীয় সম্প্রদায়ের কিন্তু মানে তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, তারপরে চলে আসি যে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে হয়? প্রথমটা তো আমরা দেখলাম, দ্বিতীয় শক্তিজোট হচ্ছে 1799 খ্রিস্টাব্দে। তাহলে 1799 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া। কি? ইংল্যান্ড, অস্ট্রিয়া আর রাশিয়া এর মধ্যে দ্বিতীয় শক্তিজোট হচ্ছে ফ্রান্সে 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে। চলে আসি নেক্সট, ফরাসি বিপ্লবে স্থায়ী ও গুরুত্বপূর্ণ ফলাফল কি? ফরাসি বিপ্লবের ফলাফলটা চাইছে।
1 নাম্বার বলছে যে এতদিনে যে দৈব সত্য নির্ভর যে স্বৈরাচারী রাজতন্ত্র তার উপর আঘাত আনা হয় এবং জাতীয় সার্বভৌমত্বের যে ধারণা সেটা স্পষ্ট হয়ে গেল। আর কি, অভিজাত আর সামন্ততন্ত্রের অবসান ঘটলো। এতদিন অভিজাত তন্ত্র ছিল, সামন্ততন্ত্র ছিল, তার অবসান ঘটলো। দৈব সত্তর স্বৈরাচারী রাজতন্ত্র, এটার অবসান ঘটলো। 3 নাম্বার, সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজে সবার অধিকার সমান। 4 নাম্বার বলছে জাতীয়তাবাদের প্রসার ঘটে এবং জাতীয় ঐক্যের ধারণা আরো দৃঢ় হয়। 5 নাম্বার বলছে নতুন প্রোগ্রা কি প্রোগ্রেসিভ আর কি বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব ঘটে। ঠিক আছে। আর 6 নাম্বার বলা হচ্ছে সমাজতন্ত্রবাদ এবং সাম্যবাদের ধারণা ফরাসি বিপ্লব থেকেই উৎসারিত হয়। এই সাম্যবাদের ধারণা, সমাজতন্ত্রবাদ, এটা কোত্থেকে আসছে, আমদানি হচ্ছে, সেটা বলা হচ্ছে যে ফরাসি বিপ্লবের থেকে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখলাম। তো আজকের ক্লাস আশা করি তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে। ঠিক আছে, আর এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে, এই ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো, এখানে লিঙ্ক থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে মূলত এই যে ক্লাসটা হলো এসএলএসটির এই সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে কিন্তু এসএলএসটি হিস্ট্রির যে কোশ্চেন, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, কারণ এটা একটা ইউনিটি আছে। আর কি, অর্থাৎ এসএলএসটি একটা, পিএসসিতেও এই টপিক আছে, বিপিএসসিতেও এর টপিক আছে, কেভিএসএ আছে, এনভিএসএ আছে, এগুলোতে কিন্তু এর টপিকগুলো আছে। বিশেষ করে এটা যদি আমি বাদও দিই, এসএলএসটি, পিএসসি মাস্টার, বিপিএসসি, বিপিএসসি পরীক্ষাটা কিন্তু ভোটের পরেই হবে। তো যাই হোক, এই পরীক্ষাগুলোতে কিন্তু এইটা কিন্তু অবশ্যই আছে, সেই কারণে তোমরা কিন্তু এটা ভালো মতো দেখবে। আর যে কটা কোশ্চেন আমি এখানে দেখানো হলো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এছাড়াও টপিক ওয়াইজ আমি পরে আরো এমসিকিউ টাইপের ক্লাসও নিয়ে আসবো, তো তোমরা সাথে থাকো। থ্যাংক ইউ।